মূল্যস্ফীতির বিষয় নিয়ে তো অনেকদিন ধরে আলোচনা হয়েছে। মানে এটা আমি বিশেষ করে বলবো যে এখন প্রায় এই সময়ে ৩-৪ বছর ধরে মূল্যস্ফীতির চাপটা ক্রমাগতভাবে আছে এবং এটা থেকে পরিত্রাণের খুব আশু সম্ভাবনাও এখন আর দেখা যাচ্ছে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। বড় যেটা এর সাথে যুক্ত হয়েছে সেটা হলো যে একই সময়ে আমাদের মানে মূল্যস্ফীতিকে যদি আপনি সহনীয় রাখতে চান জনগণের কাছে, তার আয়টা তো একই সাথে বাড়লে তার হয়তো অতখানি চাপটা বোধ হয় না। এখন আয় পরিস্থিতিও ভালো না। আমরা মানে যদি অফিসিয়াল স্ট্যাটিস্টিক্সের কথা বলি তাহলে আমাদের যেই মজুরির তথ্য উপাত্ত আছে সেই মজুরির তথ্য উপাত্ততে আমরা দেখি যে প্রায় অন্তত পক্ষে এখন 4 বছরের মতন হয়েছে যে মূল্যস্ফীতির যে হার মাত্রা তার তুলনায় আমাদের মজুরির হারটা বৃদ্ধির কম। তার অর্থ হলো যে আমরা অর্থনীতির ভাষায় বলি যে গড়ে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের পরিবারগুলো সত্যিকার অর্থে প্রকৃত আয় হারাচ্ছেন। এখন প্রকৃত আয় হারাচ্ছেন মানে হলো যে তার মানে আসলে তার আয় নিম্নমুখী হচ্ছে। এবং এইটার ক্ষেত্রে বড় সমস্যাটা হলো যে আপনি যেই বললেন যে কতগুলো এটার আমরা বলি যে ফলাফল আছে, সেই ফলাফলের একটা জায়গা তো মানে খুব সহজভাবে আমরা বলতে পারি যে দারিদ্র্য বাড়ছে, কিন্তু আসলে তার ভেতরেও কতগুলো কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়। যেমন কিছু পরিবার তো নিঃসন্দেহে দরিদ্র হয়েছেন এবং সাম্প্রতিক সময়ে যে কিছু অফিসিয়াল তথ্য না হলেও আনঅফিসিয়াল তথ্যে আমরা যেই জরিপ আছে সেখানে দেখছি যে দারিদ্র্যের হার বেড়েছে। কিন্তু আপনি চিন্তা করে দেখেন 3-4 বছর ধরে যখন এটা একই হারে বাড়তে থাকে, প্রকৃত আয় কমতে থাকে, তখন পরিবারগুলো বিভিন্ন ধরনের অ্যাডজাস্টমেন্টের ভিতর দিয়ে গেছে। এবং সাধারণ পরিবারগুলো তখন যেটা করেন যে প্রাথমিকভাবে তাদের সম্পদ সৃষ্টি হয় না, তার মানে আপনার যে ভবিষ্যতে তাদের যেই এক ধরনের আমরা বলি যে সোশ্যাল মোবিলিটি, সামাজিক উত্তরণ হওয়ার সুযোগ, এটা কমে যায়। তারা স্বাস্থ্য শিক্ষার মতো জায়গায় যেখানে বিনিয়োগ করতেন সেটা পারেন না। এবং একই সাথে আপনি দেখেন যে পরবর্তী থেকে অনেকগুলো পরিবার আছে যাদের পুষ্টিগত সমস্যাও হয়। তার মানে একটা হলো যে এই সময়ের অসুবিধার কথা আমরা অনেক বলছি যে এখন কষ্টে আছি। আমাদের যেটা চিন্তা করা দরকার যে এইটার একটা খুবই দীর্ঘমেয়াদী এটার একটা প্রভাব কিন্তু থেকে যাবে, যেই দৃষ্টিভঙ্গি থেকে এইটাকে দেখা দরকার। এখন মূল্যস্ফীতি গত 1-1.5 বছরে কিছুটা কমেছে, এটা মানে মূল্যস্ফীতিটা কমেছে, জিনিসপত্রের দাম কমে নাই, মূল্যস্ফীতি কমেছে। 10% মতো ছিল, এটা 9% এসছে। এবং আপনি যদি ভালো করে ভেতরের দিকে দেখেন তাহলে আপনি দেখবেন যে খাদ্য মূল্যস্ফীতির কিছুটা কমলেও আপনার এখন যেটাকে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বলি এইটা এখনো উচ্চ হারে আছে। এবং দ্বিতীয় যেটা আমরা বলে থাকি, অনেকে এটা খেয়াল করে না, যে মানে যারা নীতি নির্ধারণে থাকেন তারা বলেন যে মূল্যস্ফীতি তো কমছে, কিন্তু এই 10% মূল্যস্ফীতি থেকে যে 9 আসলো, এখন তো উচ্চ মূল্য পর্যায়ের ওপরে কিন্তু এটা হলো। তার মানে তার যে ইরোশনটা হচ্ছে, আয়ের যে ক্ষতিটা হচ্ছে, এটা কিন্তু ধারাবাহিকভাবে চলছে। এখন নীতি নির্ধারকরা আগের একটা সরকার ছিল, তারপরে এখন অন্তর্বর্তীকালীন সরকার এসছেন, তারা কি কিছুই করেন না? তারা বিভিন্ন সময় করার চেষ্টা করেছেন, কিন্তু আমার যেই নীতির যেই টুলসগুলো আছে এগুলোর কার্যকারিতা খুবই কম। আইদার এটার ডিজাইনের কারণে অথবা এইটা ব্যবহারিকভাবে এটাকে যখন ব্যবহার করা হয় তখন আমরা এটাকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারি না। আমি উদাহরণ দিয়ে বলি যে অনেক দিন ধরে এখন যেটা আছে সেটা হলো যে কেন্দ্রীয় ব্যাংক গত 1 বছরের বেশি সময় ধরে তারা এক ধরনের সংকোচনমূলক মুদ্রানীতির ভিতরে যাওয়ার চেষ্টা করছেন, নিয়ন্ত্রণে যাওয়ার চেষ্টা করছেন। এবং তাদের মূল লক্ষ্যটা হলো যে আপনি চাহিদা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে মূল্যস্ফীতি কমা। মূল্যস্ফীতি অর্থনীতির ভাষায় এটাকে যদি অ্যাড্রেস করতে চাই, আমি চাহিদার দিক থেকে করতে পারি অথবা যোগানের দিক থেকে করতে পারি। এখন মুশকিলটা হলো যে কেন্দ্রীয় ব্যাংক যে উচ্চ হারে যেই সুদের হার বেঁধে দিয়েছেন,
এটার ফলে এখন এটার কার্যকারিতা নিয়ে এখন আস্তে আস্তে প্রশ্ন উঠবে, কারণ এটাতে বিনিয়োগ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেইটার আবার প্রভাব কিন্তু ওই কর্মসংস্থানের ভিতরে যাবে। তো কর্মসংস্থানের ভিতরে যদি যায় তখন এই মূল্যস্ফীতিকে ডিল করার জন্য দীর্ঘমেয়াদে এটার ব্যবহার করা ক্ষতিকর হবে, কারণ কর্মসংস্থান না হলে, আয় না হলে কিন্তু এই চাপটা সহন করবার জন্য জনগণের কাছে যে প্রক্রিয়া সেইটা থাকবে না। এখন আমাদের বিনিময় হারের একটা বড় মানে ধস নেমেছিল, সেইটাকে এখন একটা জায়গায় স্থিতাবস্থায় এসছে। কিন্তু আমরা সেই অর্থে প্রায় যেটা চাই সেটা হলো যে আমার করের হারগুলো কমানো। এখন করের হারগুলো কমানো হয়েছে, সেইটার ক্ষেত্রেও খুব বেশি স্পেস আর নাই। আমি এগুলো বলছি কারণ নতুন সরকার যে টুলগুলো বলবেন, আমি বলছি যে এটার কার্যকারিতার ভিতরে কিভাবে আসবে। বড় যে জায়গাটায় ঘাটতি আছে সেটা হলো প্রাতিষ্ঠানিক, এবং আমরা এটা বলি যে বাজার নিয়ন্ত্রণ, বাজার তদারকি, এক্ষেত্রে যে চাঁদাবাজি আছে, এখানে যে বাজারের কারসাজি আছে, এটার একটা গোষ্ঠী স্বার্থ আছে যে এখান থেকে আপনি তাহলে বলতে চাইছেন বাজারের যে রাজনৈতিক অর্থনীতিটা আছে সেইটা ডিরেলড হয়ে গেছে, সেইটা হ্যান্ডেল করা যায় নাই। ডিরেল মানে এটা ডিরেল তো অনেকদিন থেকে আমরা বুঝি, এবং এটা বোঝার প্রক্রিয়াটা হলো আপনি দেখবেন যে কিছুদিন আপনি একটা পণ্যের দাম বেশি থাকে, ওইটাকে যখন আপনি নিয়ন্ত্রণ করতে যান তখন আপনি আবার দেখবেন যে আর একটা পণ্যের দাম বেড়ে যাচ্ছে। সুতরাং আপনি একদিক থেকে এটা নৌকা ফুটো হয়ে যাওয়ার মতো, একটা ফুটো আমরা আটকানোর চেষ্টা করছি, ওখানে আর একটা ফুটো হয়ে যাচ্ছে, ফলে নৌকা ডুবতে থাকছে। তো আমার এই হলো যে এইটা একটা জায়গা হলো এটা সুশাসনের জায়গা আছে, চাঁদাবাজি বন্ধ থেকে মার্কেট নিয়ন্ত্রণের, আরেকটা হলো কতগুলো প্রাতিষ্ঠানিক পদক্ষেপের দরকার আছে, যেটা আমি দেখি নাই। এবং আমার কাছে মানে আপনি যেটা বললেন যে এটা যদি দ্বিতীয় সর্বোচ্চ সমস্যা হয় বাংলাদেশের মানুষের জন্য, অর্থনীতির জন্য সম্ভবত, মানুষ এটা সরাসরি যেহেতু এটাকে গ্রহণ করে এই চাপটা, সুতরাং তাদের কাছে এটা সবার প্রথমে আসে। আমরা বড় বড় যেই অর্থনীতির বিভিন্ন বিনিয়োগের সমস্যা এবং বলি, ওইটা তাদের কাছে, জনগণের কাছে ডাইরেক্টলি কিন্তু এটার প্রভাবটা ওনারা ফিল করেন না, কিন্তু মূল্যস্ফীতি প্রত্যেক দিন নেন। মূল্যস্ফীতির বড় একটা সমস্যার জায়গা হলো যে এখানে কোনো প্রাতিষ্ঠানিক যেই সমন্বয় আছে এটা নাই। আমরা প্রায়ই যখন জিনিসপত্রের দাম বাড়ে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে দৌড়াই, তাদেরকে বলে আপনারা নিয়ন্ত্রণ করেন, কিন্তু আসলে যদি আমি সত্যিকার অর্থে আপনি সরকারের মেকানিজমের কথা বলেন, আমি অন্তত 10টি এজেন্সির কথা বলতে পারবো যাদেরকে আসলে সমন্বিতভাবে কাজ করার কথা। আপনার কেন্দ্রীয় ব্যাংক কাজ করছেন, তার একটা রোল আছে, এটা আমরা বলেছি। বাণিজ্য মন্ত্রণালয়ের কথা আমরা বলি যে তারা জিনিসপত্রের দাম দেখবেন, তারাও এটাকে খুব পেশাদারিভাবে যে এটাকে মনিটরিং করছেন, সেটা বাড়ছে কি না, চাহিদার কি হবে, যোগান কি হবে, এইটা নিয়ে ওনারা কিন্তু খুব কাজ করছেন। মানে এখনকার যে এলপিজি সংকট, আমাকে অন্তত ব্যবসায়ীরা দাবি করেছেন যে এইটার ধারণা ওনারা আজ থেকে 3-4 মাস আগেই দিয়েছেন যে সরবরাহে ঘাটতি হচ্ছে, এটা সমস্যা তৈরি করবে। আপনি ভিজিবলি কোনো স্টেপ কিন্তু এটাকে কিভাবে আমি ম্যানেজ করব নাই। আপনাকে কৃষি মন্ত্রণালয়ের এখানে ভূমিকা আছে, খাদ্য মন্ত্রণালয়ের আছে, শিল্প মন্ত্রণালয় থেকে সারের সরবরাহ দেওয়া যায়। আপনি এখন বড় সিজনে যাবেন, আবার দেখবেন যে এখন আমরা শুনছি যে সারের নাকি এবার ঘাটতি হতে পারে। প্রাণী মন্ত্রণালয় বা আপনি মৎস্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় আছে, এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে। আমি এটা আগের সরকারের আমলেও বলেছি যে যদি আপনি সত্যিই মনে করেন এটা একটা বড় সমস্যা, কোনোদিন তো আমি দেখলাম না এই মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন তারা মিলে, সবাই মিলে একটা বসে চিন্তা করতেন যে আমরা কিভাবে করি। ছাড়াভাবে আমরা একজন আরেকজনের কাছে দায়ভার চাপিয়ে দিচ্ছি, এটাকে আমরা পিলো পাসিংয়ের মতন। কখনো আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে দিয়ে দিই, কখনো আমরা এটাকে কৃষি মন্ত্রণালয় দিই, এইটা হয় না। সর্বশেষ যেটা বলবো, যেটাই আপনারা যেহেতু রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তারা নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে সরকার গঠন করবেন, তথ্য উপাত্তের একটা বড় সমস্যা আছে। একটা ছিল হলো বিশ্বাসযোগ্যতা, এটা নিয়ে অনেক কথা আছে। আমি বিবিএসের তথ্য উপাত্তর বিষয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ এই তথ্য উপাত্ত আমরা আসলে নীতির জন্য ব্যবহার করি কিনা। আপনি সময় অনুযায়ীও এটা পাওয়া যায় না, কারণ যখন সাম্প্রতিক সময় চালের দামটা খুবই উচ্চ পর্যায়ে আছে, আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে আমনের হিসাব কি হলো, বড়োর হিসাব কি হলো, এটা পাওয়া যাচ্ছে না। এবং আমরা পরবর্তীতে যখন পেলাম হিসাবটা, আমরা কিন্তু দেখলাম যে আমনে গত বছরের থেকে আমাদের উৎপাদন কম হয়েছে। কিন্তু আপনি সেই তথ্যপাত্রকে যদি ব্যবহার না করেন নীতির জন্য, এবং চাহিদার তো কোনো তথ্যই নেই, যোগানের তথ্য বলছি, এইটা একটা বড় সমস্যা। আপনি পেশাদারিভাবে
এটাকে দেখাটা, সুশাসনের কথা সবাই বলবেন, আমি এটাই যাচ্ছি না, কিন্তু পেশাদারিভাবে এটাকে ডিল করার ক্ষেত্রে বাংলাদেশে একটা বিরাট এখনো ঘাটতি আছে। আমি চাইবো যে সামনে যে রাজনৈতিক নেতৃবৃন্দ আসছেন, অন্তর্বর্তীকালীন সরকার করতে পেরেছেন কি পারেন না এই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন এটাকে সিরিয়াসলি তারা সেই পেশাদারি একটা ব্যবস্থাকে তৈরি করবেন, এই চাওয়াটা আমাদেরকে থাকবে। আমি 5টা পুরনো অভিজ্ঞতার থেকে আমি এটা আপনাকে করি, যতই আপনার একটা স্ট্রাকচারের ভিতরে আমরা থাকি না কেন, আমাদের দুটো বিষয় প্রথমে আমাদের মানতে হবে। একটা হলো এই দ্রব্যমূল্য আমরা নিয়ন্ত্রণের কথা বলি বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলি, আমি প্রোঅ্যাক্টিভ মেজার ছাড়া আমি এটাকে কোনোভাবেই আপনি কাটতে পারবেন। আপনি রিঅ্যাক্টিভ করবেন, করে আপনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবেন, এইটা আপনার দ্বারা সম্ভব না। আপনাকে চিন্তা করতে হবে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণটা অনেক ক্ষেত্রে থ্যাঙ্কসলেস জব। মানুষ যদি না পায় দ্রব্যমূল্য বেড়েছে, আপনাকে কেউ ধন্যবাদ দিতে আসবে না, তাহলে আপনি সবচাইতে সফল। দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার পর আমরা একটা চিল্লাচিল্লি করছি, তারপরে আপনি গিয়ে একটা জিনিসের দাম কমাচ্ছেন, একটা ক্রেডিট নিলেন, এই রাজনৈতিক তথাকথিত যে গেমটা এইটার ভেতরে থাকেন না। এবং এই স্ট্রাকচারের ভিতরে যেটা করতে হলে, প্রোঅ্যাক্টিভ করতে হলে যেটা লাগবে, এটাকে পেশাদারিভাবে দেখেন। ফুল টাইম জবের কথা বলেছেন, ফুল টাইম কোনো গভর্নমেন্টের ভিতরে যে স্ট্রাকচার নাই, কিন্তু আপনি আবার স্বীকারও করেছেন যে এই স্ট্রাকচারকে অনেক ভাঙা যাবে না। প্লিজ এটা ডিনাই করেন। কারণ হলো যে আমলাতন্ত্রের ভিতরে দ্রব্যমূল্য কমানোটা, আমরা এখানে আমলাতন্ত্র শব্দটা ব্যবহার করি না, কিন্তু যিনি সরকারে যাবেন রাজনীতির ভিতরে আমলাতন্ত্র নিয়েই তো কাজ করবেন। আমলাতন্ত্রের ভিতরে এই পেশাদারি অ্যাপ্রোচ, এই পেশাদারি স্ট্রাকচারটা আপনাকে তৈরি করতে হবে, না হলে আপনাকে বাইরে থেকে পেশাদার এনে তাকে আমলাতন্ত্রের সাথে মিলে করতে হবে, কারণ ওভারনাইট আপনি করতে পারবেন না। এবং আমলাতন্ত্রের ভিতরে আপনি যদি জিজ্ঞেস করেন কেউ এই ধরনের চাকরির জন্য বা এই ধরনের একটা পেশার জন্য এটাকে বিশেষজ্ঞভাবে ওই দ্রব্যমূল্য মনিটরিংয়ের কথা বলছেন, মনিটরিং বললেই আমরা মনে করি বাজারে গিয়ে বোধহয় হুমকি দামকি দেওয়া। এই স্ট্রাকচারটা চেঞ্জ করেন। আমি একটু শেষ করে দিব, 4-5টা জিনিস আমি বলে নেই। সেকেন্ড, আমি বলি যে এটা আমি দেখি নাই, হ্যাঁ, জনগণ হিসেবে বলছি বা এক বিষয়ে গবেষণা করি বলছি, সেটা কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, জবাবদিহিতা নাই। ধরেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হলো না, আপনি বললেন যে এটা করা যাচ্ছে না, বা এই বছর পেঁয়াজের দাম বেড়েছে বা পরের বছর বেড়েছে, তৃতীয় বছর বেড়েছে, বলেন কে রেসপন্সিবল? কেউ রেসপন্সিবল না। উনারা গিয়ে শেষ পর্যন্ত 5 বছর পরে ভোট চাইবেন। হ্যাঁ, যদি গণতন্ত্র ঠিক থাকে, যদি নির্বাচন ঠিক হয়, জনগণ তো ব্যালটে জবাব দিবে। কিন্তু উনারা যাদের সাথে নিয়ে কাজ করছেন তারা যে ব্যর্থ হলো, উনারা যদি তাদেরকে অ্যাকাউন্টেবল না করেন, দিন শেষে আজকে হোক কালকে হোক, এটা তো আমরা গত সরকারের মধ্যে দেখেছি, হয়েছে 15 বছর, ওনারা 16 বছর ওনারা চালিয়েছেন, একদিন না একদিন তো জনগণের সামনে অ্যাকাউন্টেবল হইতে হয়েছে। এই জিনিসটা যেন ওনারা মনে করেন। সো অ্যাকাউন্টেবিলিটি ইজ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। থার্ড হলো যে চাহিদা ভিত্তিক যোগান ব্যবস্থার সাথে এটা আপনাকে মিলাতে হবে। আসল মেজর প্রবলেম হলো যে আমরা চাহিদা কত জানি না, তো কোনো আপনার কাছে ডেটা নাই, আপনার কেউ এটা নিয়ে চিন্তা করেন, একটা আন্দাজে বলা হচ্ছে এইটা। ঢাকা শহরে কত লোক বাস করে এটা আমরা জানি। এইটা হয়তো আমি ধরে নিচ্ছি যে এটার একটা তথ্য আছে, আমি ধরে নিচ্ছি যে এটার 10 বছর পর পর একটা তথ্য আসে, আমরা তারপর বাড়িয়ে কমিয়ে বলি, খারাপ হলেও একটা তথ্য আছে। আপনি বলেন তো যে আপনি কোনো একটা দ্রব্যের চাহিদার বিষয় আপনি পাবেন না তো, হ্যাঁ, এবং এটার প্রজেকশন নিয়ে অনেক কিছু আছে, আমি ডিটেলে গেলে অনেক সময় লাগবে। সুতরাং চাহিদার জায়গাটাকে আমি জানি ডিফিকাল্ট, কিন্তু আনতে তো হবে কোনো একদিন। আমি কঠিন অধ্যায় দেখে ওই চ্যাপ্টার যদি না পড়ি, পরীক্ষার রেজাল্ট ওই রকমই হবে। ফোর্থ পয়েন্ট হলো, প্লিজ ডু নট ফরগেট যে প্রাইভেট সেক্টর ছাড়া এটা করতে পারবেন না। এটা কোনো গভর্নমেন্টের পক্ষে এটা সম্ভব না যে আপনি সবগুলো চাল কিনবেন তারপর সবাইকে ক্যান নট ডু ইট। প্রাইভেট সেক্টরকে নিয়ে এসে এবং কম্পিটিশন তৈরি করাটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওই জায়গাটাতে রাজনৈতিক ডাইলুট হয় আর কি, কারণ আমরা চিন্তা করি যে ওখানে রাজনীতিতে আসলে ওই রাজনৈতিক দলের সাথে যুক্ত প্রাইভেট সেক্টরে এইটাকে বেনিফিটটা পাবে, এইটা একটা মানসিকতার ভিতরে আছে। না হলে দিন শেষে অন্যেরা গিয়ে আমরা দেখেছি যে সবাই গিয়ে ক্ষমতাসীন দলের প্রাইভেট সেক্টর হয়ে যায়। এই স্ট্রাকচারটাকে ভাঙতে হবে। মাই ফাইনাল পয়েন্ট, আবারও বলছি, কাউকে একজনকে দায়ী করে পারবেন না, ইটস এ কোঅর্ডিনেশন
লাগবে, তো আমি 10টা মন্ত্রণালয়ের কথা বলছি, ওই 10টা মন্ত্রণালয়ের ভিতরে এজেন্সি যোগ করলে আমরা একদিন বসে তালিকা তৈরি করতে পারি। আসলে এইটাকে করে বলেন না, যদি আপনার 1 নাম্বার হয় আমি আপনাদের কাছ থেকে একটা কমিটমেন্ট চাই, যে যেই দিন এই সরকারও করে নাই, আমি আগের সরকারের সময় বলেছিলাম, হতে পারে এটা অথরিটেরিয়ান গভর্নমেন্ট ছিল, কিন্তু আমি বলেছিলাম যে আপনারা তো ভাই ক্ষমতায় যদি জোর করেও থাকেন, দেশ তো চালাইতে হবে, তা আপনারা সেই জায়গায় কোঅর্ডিনেশন নাই। আপনারা এইটা বলেন যে দেয়ার উইল বি স্পেশাল ফোকাস থাকবে একটা কমিটির, এবং প্লিজ ডু নট কিপ দ্য প্রাইম মিনিস্টার দেয়ার। কোনো প্রাইম মিনিস্টারের সময় নেই এটার ভিতরে। আপনি অথরিটি দিয়ে বলেন 5টা মিনিস্টার বসে আজকে চিন্তা করবে যে ভাই আমরা তো জিনিসপত্রের দাম কমাইতে হবে, আসেন বসি। এই সময়টা যদি ওনারা না পান, প্লিজ আমাদের করের পয়সা দিয়ে তাদেরকে বেতন দিয়েন না। ইটস দেয়ার জব। সো সেইখানে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একজন জয়েন্ট সেক্রেটারি এসে বলবেন, স্যার আমি তো গত মিটিংয়ে ছিলাম না। প্লিজ অ্যাভয়েড দিস স্ট্রাকচার। আপনার পলিটিক্যাল কমিটমেন্ট, পলিটিক্যাল উইলটা দেখেন টু কোঅর্ডিনেট নট অনলি উইথ দ্য গভর্নমেন্ট বাট অলসো আউটসাইড দ্য গভর্নমেন্ট অ্যাজ ওয়েল। যেই মার্কেট মনিটরিংয়ের কথা বলছেন, সেই মার্কেট মনিটরিংয়ের কথা যদি আপনি বলেন, এটা আপনি শুধু ভোক্তা অধিকারের অফিসার দিয়ে আপনি এটা করবেন, এটা সম্ভব না। আপনার লোকাল মানে একটা পলিটিক্যাল স্ট্রাকচার যদি আপনার থাকে, আপনার লোকাল লেভেলের যেই আপনার পলিটিক্যাল ক্যাডাররা আছে, তারাই আপনাদের কাছে ফিট করবে যে মার্কেটটা রান করছে কিনা। আপনি যদি, আমি এটা বলেছিলাম যে এইবারের বিবিএস এর সংস্কার নিয়ে আলোচনা হয়েছে, আমরা দেন না ভাই, আপনাদের তথ্য উপাত্ত নিয়ে অনেক সন্দেহ হয়, আপনারা বলেন লোকজন আপনাদের কথা বুঝেন না, তো বলে দেন না আপনারা যেই মার্কেট থেকে তথ্য সংগ্রহ করেন এক্সেল শিটটা দিয়ে দেন না আপ করে, দেখি আমি আমার মার্কেটে আমি যেই দামে চাল কিনলাম সেটা আসে কিনা। এটা করতে পারার জন্য কোনো টেকনোলজির দরকার নাই, কোনো প্রজেক্টের দরকার নাই, জাস্ট ওয়ান থিং দরকার, যে আপনি ট্রান্সপারেন্টভাবে অ্যাকাউন্টেবল হওয়ার জন্য আগ্রহ নিয়ে করবেন। এবং এইবারও যেই সরকারের যিনি দায়িত্ব আছেন, উনি কি আছেন, উনি 3 মাস পরে থাকবেন, উনি করে দিয়ে যাক না, ওনাদেরকে বিপদে ফেলে দিয়ে যাক ওই সরকারি কর্মকর্তাদের অ্যাকাউন্টেবিলিটির ভিতরে। করলেন না কেন? কারণ হলো দে ডোন্ট রিয়েলি কেয়ার। আপনি আসলে সত্যিকার অর্থে এটা না করার জন্য ওনাকে কোনো প্রাইস পে করতে হয় নাই। যদি কোনো প্রাইস পে করতে না হয় তাহলে উনি এটা করবেন না। কিন্তু রাজনৈতিক দলের লোকে আমি আবারও সাবধান বানিয়ে দিচ্ছি, পরবর্তী নির্বাচনে হোক তারপরের নির্বাচনে হোক, কোনো নির্বাচন না হোক, একদিন না একদিন তো জনগণ এটা মনে রাখবে।